তিনি তখনও শহরের ভেতরে মানুষের মনের আবেগ ও উত্তেজনার কথা জানতেন না। তার বিশ্বাস ছিল শহরের সবাই যেহেতু মুসলমান, দুপক্ষেরই সমর্থক থাকবে সেখানে। এই চিন্তা থেকেই তিনি এমন পদক্ষেপ নিতে আগ্রহী হলেন যাতে দুটো পদ্ধতি একসাথে কাজে লাগানো যায়। তিনি তার বাহিনী দুই ভাগে ভাগ করলেন। এক ভাগকে অবরোধের নির্দেশ দিয়ে অন্য দল নিয়ে অগ্রসর হলেন সামনে। যুদ্ধের শুরু হলো তীর বিনিময়ের মাধ্যমে, কিন্তু কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন তার বাহিনী পিছু সরে আসছে। হলব শহরের একদিক থেকে কমপক্ষে 2000 অশ্বারোহী বাহিনী বেরিয়ে এলো। বেরিয়েই তারা সুলতান আইয়ুবীর বাহিনীর এক পাশে আক্রমণ চালালো। তাদের গতি ছিল খুব ক্ষিপ্র এবং আক্রমণ ছিল বীরত্বপূর্ণ। সুলতান আইয়ুবী ভেবে পেলেন না ওরা এতটা বেপরোয়া হওয়ার সাহস পেল কি করে। অশ্বারোহী বাহিনীর পেছন পেছন বেরিয়ে এলো পদাতিক বাহিনী। অশ্বারোহী দল পদাতিক সৈন্যদের আক্রমণের সুযোগ করে দেওয়ার জন্য দুদিকে ছড়িয়ে পড়ল। মাঝখান দিয়ে এগিয়ে গেল পদাতিক বাহিনী, কিন্তু সুবিধা করতে পারল না ওরা। ঘোড়সাওয়ারের সাথে লড়তে গিয়ে অনেকে অশ্বপদতলে পিষে গেল। অবস্থা বেগতিক দেখে শহরের ভেতর থেকে বেরিয়ে এলো নতুন আরেকটি দল। এ দল পদাতিক ও অশ্বারোহীদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। তাদের অগ্রযাত্রার সুযোগ করে দিল শহরের বিভিন্ন প্রাসাদের উঁচু জায়গা থেকে ছুটে আসা তীর। তীরন্দাজদের সহায়তায় এ দলটি সুলতান আইয়ুবীর বাহিনীর কাছাকাছি চলে এলো এবং অদ্ভুত ক্ষিপ্রতার সাথে ঢুকে পড়ল আইয়ুবীর বাহিনীর অভ্যন্তরে। মুহূর্তে প্রচণ্ড রক্তক্ষয়ী সংঘাত বেঁধে গেল হলবের ময়দানে। একদিকে স্বয়ং আইয়ুবীর নেতৃত্বে জান কবুল মুজাহিদ বাহিনী, অন্যদিকে খ্রিস্টান উপদেষ্টাদের মদদ ও পরিকল্পনায় পরিচালিত খলিফা সালেহের রক্ষী বাহিনী। লড়াইয়ের এই ডামাডোলের মধ্যে সুলতান আইয়ুবী দুই গোয়েন্দা প্রহরীদের চোখকে ফাঁকি দিয়ে শহর থেকে বেরিয়ে এলো। বেরিয়েই ওরা সুলতানকে খুঁজতে লাগলো এবং এক সময় তাকে পেয়েও গেল। সুলতানকে দেখতে পেয়ে তারা ছুটে গেল তার কাছে। বলল, মাননীয় সুলতান, শহরের জনমতকে তারা আপনার বিরুদ্ধে এমনভাবে খেপিয়ে তুলেছে যে শহরের প্রতিরক্ষার এখন কোনো সৈন্যের দরকার নেই। ক্ষিপ্ত জনতায় মরণপণ করে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়বে। সুলতান আইয়ুবী আগে থেকেই জানতেন হলববাসী তার উপর ক্ষিপ্ত, কিন্তু তারা যে এমন পাগলপাড়া হয়ে তার বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবে এটা ভাবতে পারেননি। এ খবরে তিনি যেমন চিন্তিত হলেন, তার চেয়ে বেশি অভিভূত হলেন তাদের এই বিরচিত ভূমিকায়। আফসোস করে বলতে লাগলেন, হায়, মুসলমানদের এ আবেগ, উচ্ছ্বাস ও বীরত্ব প্রদর্শন করার কথা ছিল কাফেরদের বিরুদ্ধে, কিন্তু আফসোস, ষড়যন্ত্রের জালে পড়ে আজ তারা ভাইদের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে। সুলতান আইয়ুবী তার বাহিনীকে পিছনে সরিয়ে নিলেন। এক সহকারী এগিয়ে এসে বলল, সুলতান, শহরে মেনজানিক নিক্ষেপ করার অনুমতি দিন। সুলতান আইয়ুবী এই পরামর্শ অস্বীকার করে বললেন, ওতে শুধু শুধু শহরবাসীর বাড়িঘর ধ্বংস হবে, নারী, শিশু, বৃদ্ধরা মারা যাবে। এ কথা চিন্তা করেই আমি কমান্ডো বাহিনী পাঠাইনি। এ শহর যদি খ্রিস্টানদের হতো তবে তা এতক্ষণে আগুনের শিখার নিচে থাকত। আমার কমান্ডো বাহিনীর নিয়ন্ত্রণে থাকত এ শহর। যে মুসলমানরা যুদ্ধের ময়দানে এসে এখন লড়ছে ও মরছে, এদের সাধ্য হতো না আমার কমান্ডো বাহিনীকে বাধা দেই। যারা ঘরে বসে আছে তাদেরকে আমি মারতে চাই না। সুলতান আইয়ুবী তার বাহিনীকে সংহত করে অবরোধকারী বাহিনীর সাথে সামিল হলেন এবং বললেন, শুধু প্রতিরক্ষার জন্য লড়াই করতে হবে, আক্রমণ করার জন্য নয়। আক্রান্ত হলে তাদের প্রতিরোধ করতে হবে এবং নিজেদের হেফাজত করে অবরোধ দৃঢ় করতে হবে। আমাদের সৈন্য সংখ্যা কম, এজন্য অযথা সৈন্যক্ষয়ের ঝুঁকি যেমন নিতে চাই না, তেমনি এ শহর ধ্বংস হয়ে যাক তাও আমি চাই না। 1175 খ্রিস্টাব্দের পূর্ণ জানুয়ারি মাস শহরটি অবরুদ্ধ অবস্থায় রইল। হলবের সৈন্যরা একের পর এক আক্রমণ চালালো অবরোধ মুক্ত করতে, কিন্তু প্রতিবারই ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে যেতে হলো তাদের। সুলতান আইয়ুবী তাদের প্রতিটি আঘাতই শক্ত হাতে ফিরিয়ে দিলেন, কিন্তু একবারের জন্য শহর দখল করার জন্য আক্রমণ চালালেন না। 1175 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সুলতান আইয়ুবীর কাছে খবর এলো ত্রিপলির খ্রিস্টান শাসক রিমান্ড হলবের দিকে অগ্রসর হচ্ছেন।
বলা হলো সম্রাট রিমান্ড বিশাল পদাতিক ও অশ্বারোহী বাহিনী নিয়ে যাত্রা করেছেন। আর সালেহের সহযোগিতায় রিমান্ড এগিয়ে আসবে জানতেন সুলতান। এ খবরের জন্য মনে মনে তিনি অপেক্ষায় ছিলেন। রিমান্ডের মোকাবিলার জন্য তিনি পরিকল্পনা করেই রেখেছিলেন। সে পরিকল্পনা বাস্তবায়নের দিকে এবার মনোযোগ দিলেন তিনি। সংরক্ষিত সৈন্যদের একটি দলকে তিনি এমন জায়গায় রেখে দিয়েছিলেন যেখান থেকে রিমান্ডকে স্বাগত জানানোর জন্য খুব বেশি দৌড়ঝাঁপ করতে হবে না। এ সংবাদ পাওয়ার সাথে সাথে এক কাসেদকে পাঠিয়ে দিলেন সেই রক্ষিত বাহিনীর কাছে। তাকে বলে দিলেন যত শিগগির সম্ভব ওদের বলবে রিমান্ডের আসার পথের পাশে উঁচু জায়গায় তীরন্দাজদের বসিয়ে রাখতে। তাদের পেছনে থাকবে অশ্বারোহী বাহিনী। আমি আসছি। যদি খ্রিস্টান বাহিনী আমার আগেই পৌঁছে যায় তবে সমুখ্য যুদ্ধে জড়িয়ে না পড়ে ওদের উপর কমান্ডো আক্রমণ চালাতে বলবে। যতক্ষণ না ওরা নির্দিষ্ট জায়গায় না পৌঁছে ততক্ষণ ওত পেতে বসে থাকতে বলবে ওদের। রাস্তার দুপাশের প্রতিটি পাহাড় চূড়া যেন কমান্ডোদের দখলে থাকে। ওরা দুর্গম পাহাড়ি এলাকায় পুরোপুরি প্রবেশ করার আগ পর্যন্ত আক্রমণ করতে নিষেধ করবে। অশ্বারোহী বাহিনী যেন তাদের পেছনে ফেরার রাস্তা বন্ধ করে দেয়। কোনো অবস্থাতেই ওদের পিছু হটতে দেবে না। প্রয়োজনে সামনে এগিয়ে আসুক, তাতে অসুবিধা নেই। সুলতান ওকে বলে দিলেন কোন পাহাড়ের আড়ালে অবস্থান নেবে এই বাহিনী। কাসেদ সুলতানের নির্দেশ নিয়ে দ্রুত রওনা হয়ে গেল নির্দিষ্ট গন্তব্য পথে। আর রিস্তান এক দুর্গম পার্বত্য এলাকার নাম। রিমান্ডকে হলব পৌঁছতে হলে এ পথ তাকে অবশ্যই অতিক্রম করতে হবে। রিমান্ড তার অভিযানের প্ল্যান করলে এভাবে প্রথমে তিনি হেম্মাত পর্যন্ত যাবেন। সেখানে সুলতান আইয়ুবী নেই, অতএব এ দুর্গ পুনরুদ্ধার করা খুব কঠিন হবে না, কারণ সুলতানের বাহিনী এখন হলবের ময়দানে। এতে পেছন থেকে আক্রান্ত হওয়ার ভয় দূর হবে এবং এ দুর্গ থেকে রসদপত্রের যোগান বন্ধ হয়ে যাবে সুলতানের। আর যদি এ খবর পেয়ে সুলতান এগিয়ে আসে তা পুনরুদ্ধার করতে, তবে আর সালেহের বাহিনী তার পিছু ধাওয়া করতে পারবে। এমনটি হলে মরুভূমিতেই দুই বাহিনীর মাঝে ফেলে সুলতানকে পিষে মারা যাবে। রিমান্ডের এগিয়ে আসার খবর পাওয়ার পরের রাত। আকাশে চাঁদ নেই, চারিদিকে কুয়াশা ও হিমেল বাতাসের সাথে মিতালি পাতিয়ে ছুটে এসেছে ঘন অন্ধকার। এ অন্ধকারের মাঝে অবরোধ তুলে নিলেন সুলতান, কিন্তু সৈন্যদের তাঁবু গুটাতে নিষেধ করলেন। তাঁবুর মধ্যে পড়ে রইল তাঁবু। সৈন্যরা সাওয়ার হয়ে গেল ঘোড়ায়, ছুটল রিমান্ডের এগিয়ে আসা বাহিনীর মোকাবেলা করতে। নদী পেরিয়ে পাহাড়ের আড়ালে একদল সৈন্যকে লুকিয়ে রেখে বাকি সৈন্য নিয়ে এগিয়ে গেলেন সুলতান। ভোরে হলবের রক্ষীরা দূর থেকে তাকিয়ে দেখল সুলতানের তাঁবুগুলো আগের মতোই অনড় আছে। বারবার আঘাত হেনে ক্লান্ত রক্ষীরা অপেক্ষা করছিল রিমান্ডের আগমনের। অযথা শক্তি ক্ষয় না করে রিমান্ড আসা পর্যন্ত হামলা মুলতবি রাখার জন্য বলল খ্রিস্টান উপদেষ্টাবৃন্দ। এ সিদ্ধান্তে খুশি হল হলবের রক্ষী ও সৈন্যরা। আর রিস্তান চলে এসেছে রিমান্ড। পাহাড়ের উপরে বরফের আস্তর দেখে খুশি হলেন তিনি। সুলতান আইয়ুবীর মরুশিয়ালরা এই বরফের রাজ্যে থাকতে থাকতে নিশ্চয় বিরক্ত হয়ে আছে। ইউরোপের চৌকস খ্রিস্টান সেনাদলের সাথে যুদ্ধ করার মতো অবস্থায় নিশ্চয়ই নেই তারা। মনে মনে বেশ পুলক অনুভব করলেন রিমান্ড। সুলতান আইয়ুবী এসে পৌঁছলেন আর রিস্তান অঞ্চলে। তার আগে ওত পেতে থাকা তীরন্দাজরা পাহাড়ের চূড়া থেকে তীর বর্ষণ শুরু করল রিমান্ডের বাহিনীর উপর। এ আকস্মিক ও অতর্কিত হামলায় রিমান্ড বিস্মিত ও শঙ্কিত হল। পরিস্থিতি কতটা নাজুক হতে পারে এবং হামলাকারীরা কি পরিমাণ শক্তিশালী কিছুই জানা নেই তার। তাই রিমান্ড আপাতত মোকাবেলার চিন্তা বাদ দিলেন। যুদ্ধ না করে সৈন্যদের তিনি সরিয়ে নিতে চাইলেন নিরাপদ আশ্রয়ে, কিন্তু যেদিকে আশ্রয় নিতে যায় সেদিক থেকেই ছুটে আসে তীর। রিমান্ডের বাহিনী প্রতি পদক্ষেপে লুকানো বিপদের সম্মুখীন হচ্ছিল। রিমান্ড অভিজ্ঞ সেনাপতি, বুঝলেন যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণই লোক ক্ষয় হতে থাকবে তার। অদৃশ্য শত্রুকে তিনি কিছুই করতে পারবেন না। তিনি সামনের দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন। বাহিনী অনুসরণ করল তাকে। যতদূর সম্ভব ঢাল দিয়ে তীরের আঘাত ঠেকিয়ে অনেক দূর এগোনোর পর রিমান্ড অনুভব করল এখন আর তীর আসছে না। তিনি রাস্তা থেকে সরে এক পাহাড়ের কোলে গিয়ে
ক্যাম্প করলেন। তীরের আঘাতে যারা ধরাশায়ী হয়েছে তাদের লাশগুলো পড়ে রইল পথের উপর। আহতদের সেবায় লেগে গেল চিকিৎসকরা, বাকিরা তাঁবু টানিয়ে বিশ্রামে গেল। শেষ রাতের দিকে শুরু হলো শীতকালীন বর্ষণ। নিচু জায়গায় তাঁবু টানিয়েছিল ওরা। তাঁবুর ভেতর গড়িয়ে এসে পানি ঢুকতে শুরু করলো। সৈন্যরা তাড়াতাড়ি তাঁবু গুটিয়ে সুবিধামতো উঁচু জায়গায় তাঁবু খাটালো। আবার নতুন করে যাত্রা শুরু করার আগে রসদবাহী কাফেলার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন রিমান্ড। 2-1 দিনের মধ্যে চলে আসার কথা ওদের। 4-5 দিন কেটে গেল, কিন্তু রসদবাহী কাফেলার কোনো দেখা নেই। এদিকে ঘোড়ার শুকনো খোরাক শেষ হয়ে গেল। সৈন্যদেরও রসদের প্রয়োজন দেখা দিল, তবে তাদের সাথে খাবার যথেষ্টই ছিল। খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তায় পড়ল না ওরা। তিনি আর কসেদকে পাঠালেন খবর কি দেখে আসার জন্য। সে ফেরত এসে সংবাদ দিল সুলতান আইয়ুবীর সৈন্যরা রাস্তা বন্ধ করে রেখেছে। রিমান্ড খুব আশ্চর্য হল, সুলতান আইয়ুবী এত তাড়াতাড়ি এখানে এলো কেমন করে? তিনি তার 2 অফিসারকে পাঠালেন পরিস্থিতি দেখে আসতে। বললেন, তাড়াতাড়ি ফিরে এসো, তোমাদের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। অফিসাররা ফিরে এলো পরদিন, বলল ঘটনা সত্যি। সুলতানের সৈন্যরা রসদ আমদানির রাস্তা বন্ধ করে রেখেছে। তারা তখনও রিমান্ডের তাঁবু ত্যাগ করেনি। এক কসেদ এসে কর্নিশ করে দাঁড়ালো সামনে। বলো, কি খবর নিয়ে এসেছো তুমি? মহামান্য সম্রাট, আইয়ুবী হলবের অবরোধ উঠিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। এর অর্থ হলো আমার দায়িত্ব শেষ। হলব অবরোধ মুক্ত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে। হলব এখন মুক্ত, চলো এবার ত্রিপোলি ফিরে যাই। রিমান্ড অফিসারদের বললেন, সৈন্যদের তাঁবু কুটাতে বলো, এখানে অযথা সময় নষ্ট করা লাভ নেই। সামনে এগোনোর দরকার নেই। সৈন্যদের বলো, আমরা এখন ত্রিপোলি ফিরে যাব। সুলতান আইয়ুবী যখন শুনলেন রিমান্ড যুদ্ধ ছাড়াই ত্রিপোলি ফিরে যাচ্ছে, তখন তিনি খুব অবাক হলেন। রিমান্ডকে ফিরে যেতে হলে এই দুর্গম পাহাড়ি অঞ্চল অতিক্রম করতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। কিন্তু রিমান্ড সে রাস্তার মারাতে চান না। সুলতান আইয়ুবীর সঙ্গে আবার দেখা হয়ে যাক আর আইয়ুবী তার বাহিনী তছনছ করুক, এটা তিনি কিছুতেই হতে দিতে পারেন না। তিনি আইয়ুবীর সাথে মোকাবেলার সিদ্ধান্ত ত্যাগ করে বিকল্প পথে ফিরে যেতে চাইলেন। অফিসাররা বলল, কিন্তু বিকল্প পথ তো নেই। রিমান্ড বললেন, তাহলে আমরা প্রয়োজনে পাহাড় ডিঙিয়ে সেই পথ অতিক্রম করব যেখানে আইয়ুবী আমাদের জন্য ওত পেতে বসে আছে। কোনো অবস্থাতেই আমি আইয়ুবীর সামনে পড়তে চাই না। ঐতিহাসিকরা বলেছেন, কয়েকটি কারণে রিমান্ড খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তার ধারণা, মিথ্যা প্রমাণ করে মরুভূমির মতো বরফের রাজ্যেও মুসলমানদেরকে স্বচ্ছন্দভাবে যুদ্ধ পরিচালনা করতে দেখে বিস্মিত হয়েছিলেন তিনি। এরপর তিনি রওনা দেওয়ার সাথে সাথে সুলতানের খবর পেয়ে যাওয়া এবং তার চাইতে দ্রুতগতিতে ছুটে এসে পার্বত্য এলাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে তার বাহিনীকে আক্রমণ, প্রচণ্ড শীত ও বরফ উপেক্ষা করে তার রসদপত্র আমদানির রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনায় তার মনোবল ভেঙে পড়েছিল। কেউ কেউ আরও একটি কারণ উল্লেখ করেছেন, বলেছেন তিনি আর সালেহ ও তার আমিরদের ধোঁকা দিতে চাচ্ছিলেন এবং এই ফিরে যাওয়ার মাধ্যমে বাস্তবে তাই করলেন। ঐতিহাসিকরা আরও লিখেছেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রিমান্ডের রাজধানী ত্রিপোলি আক্রমণ করতে পারে এই ভয়ে তিনি দ্রুত সসৈন্যে রাজধানী ফিরে গিয়েছিলেন। তিনি প্রচুর অর্থ সম্পদের বিনিময়ে আর সালেহকে সাহায্য করার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। এজন্যই তিনি খলিফার আমন্ত্রণে যুদ্ধযাত্রায় বাধ্য হয়েছিলেন। সুলতান অবরোধ তুলে নিয়েছেন এ খবরে তাই তিনি স্বস্তি বোধ করে বলেছিলেন, এখন আর যুদ্ধ করার প্রয়োজন নেই। মুসলমানরা পরস্পর যুদ্ধ করে নিঃশেষ হয়ে গেলে তার তো কোনো ক্ষতি নেই, বরং লাভ হচ্ছে। যে সৈন্যদের হত্যা করার জন্য অস্ত্র ধরতে হতো তাকে, সে সৈন্যরা আজ নিজেরা মারামারি করে মরছে। এর চেয়ে খুশির খবর তার জন্য আর কি হতে পারে? তিনি দ্রুত আর সালেহের কাছে এক দূত পাঠালেন। পত্রে তিনি লিখলেন, খলিফা সালেহ, আমি ওয়াদা করেছিলাম সালাহউদ্দিন আইয়ুবী আপনাকে আক্রমণ করলে আমি আপনার পাশে দাঁড়াবো। অবরোধের খবর পেয়ে আমি নিজেই সঙ্গে সঙ্গে সৈন্য নিয়ে আপনার সাহায্যে ছুটে এলাম। আমার অগ্রযাত্রার খবর পেয়ে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হলবের অবরোধ তুলে পালিয়ে গেল। আমি খুশি যে
আমি আমার ওয়াদা যথাযথভাবে পূরণ করতে পেরেছি। এ অবরোধ মুক্ত করার পর আমার সঙ্গে আপনার যে সামরিক ওয়াদা ও চুক্তি ছিল সেটা শেষ হয়ে গেল। আপনার কাছ থেকে অগ্রিম হিসাবে যে সোনা ও অর্থ পেয়েছিলাম তার হক আমি পুরোপুরি আদায় করেছি। এবার আপনার ওখানে আমার যে সামরিক উপদেষ্টা ও প্রতিনিধিরা আছে তাদের অতি সত্বর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি। সম্রাট রিমান্ড, ত্রিপলি। আর সালেহ ও তার আমিররা এই চিঠি পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। খ্রিস্টানরা আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। মাথায় হাত দিয়ে সবাই এ কথায় শুধু বলাবলি করতে লাগলো। খলিফা ছিল অপরিণত বয়সের নির্বোধ বালক। তার 2 উপদেষ্টা তাকে পরামর্শ দিল, চলুন সুলতান আইয়ুবীর সাথে আমরা আপোষ করে ফেলি। সাইফুদ্দিন ও গুমাস্তগিন সহ কয়েকজন আমির এ প্রস্তাবে বাধা দিয়ে বললেন, সালাহ উদ্দিন আইয়ুবী তো 2 দিনের মেহমান। নতুন করে ফেদাইন গ্রুপ পাঠানো হচ্ছে। তারা সুফি দরবেশের বেশে সালাহউদ্দিনের কাছে এই আবেদন নিয়ে যাচ্ছে তিনি যেন যুদ্ধবিগ্রহ বন্ধ করে তাবলিগের মাধ্যমে মুসলমানদের ইমানের তরক্কির জন্য কাজ করেন। সুলতান আইয়ুবী তাদেরকে সসম্মানে পাশে বসাবেন। নির্জন কামরায় বসে তিনি যখন তাদের কথা শুনবেন তখন ফেদাইনরা তাকে আরামের সাথে হত্যা করে বেরিয়ে আসবে। এরা এমন মানুষ যাদের নিজের জীবনের জন্য কোনো মায়া নেই। তারা সালেহকে মিথ্যা বলেনি। সুলতান আইয়ুবী যখন আরিস্তান পর্বতমালায় বসে পরবর্তী পদক্ষেপের প্ল্যান তৈরি করছিলেন, 9 জন পেশাদার ফেদাইন খুনি হলবে বসে প্ল্যান করছিল কোথায় কিভাবে আইয়ুবীকে হত্যা করা যায়। মিশরে যেখানে এখন আসওয়ান বাঁধ, 800 বছর আগে সেখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। অনেক ঐতিহাসিক সুলতান আইয়ুবীর এই যুদ্ধের কোনো উল্লেখই করেননি। কাজী বাহাউদ্দিন সাদ্দাদ তার ডায়েরিতে সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। লিখেছেন, সুলতানের এক জেনারেল নাম আল-কিন্দি মিশরের বাসিন্দা। তার মা ছিল সুদানি। এই সূত্র ধরে সুদানেরা যোগাযোগ করে তার সাথে। তাকে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কানি দেয় তারা। সে সময়কার লেখকদের লেখা থেকেও এই বিদ্রোহের মোটামুটি একটা চিত্র পাওয়া যায়। 1174 খ্রিস্টাব্দের শেষ দিক থেকে সুলতান আইয়ুবী মিশরের বাইরে ছিলেন। ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করে প্রচণ্ড শীতের মধ্যে দুঃসাহসিক অভিযানে ব্যস্ত ছিলেন তিনি। নুরউদ্দিন জাহাঙ্গীর ওফাতের পরপরই সিরিয়ায় সুবিধাবাদী আমিররা নুরউদ্দিন জাহাঙ্গীর 11 বছরের বালককে সিংহাসনে বসিয়ে এবং খ্রিস্টানদের সাথে জোট বেঁধে স্বাধীনভাবে চলার যে ষড়যন্ত্র করেছিল তার মোকাবেলা করেছিলেন সুলতান। নইলে ইসলামী জগতের রাজ্যগুলি খণ্ড খণ্ড হয়ে খ্রিস্টানদের পেটের মধ্যে চলে যেত। সুলতান আইয়ুবী দামেস্ক এসে জনসাধারণের সহযোগিতায় দামেস্ক করায়ত্ত করলে খলিফা ও তার সহকারী জেনারেল আমির ও উজির সবাই হলবের দিকে পালিয়ে যায়। সেখানে তারা প্রচুর অর্থের বিনিময়ে খ্রিস্টানদের সামরিক সাহায্য লাভের আশ্বাস পায়। কিন্তু খ্রিস্টানরা অর্থ নিয়ে আশ্বাসের নামে ধোঁকা দেয় তাদের। সুলতান আইয়ুবী হেম্মাত ও হেমসের কেল্লা দখল করে দীর্ঘদিন হলব অবরোধ করে রাখার সময় যখন খবর পান তাদের সাহায্যে এগিয়ে আসছে ত্রিপলির খ্রিস্টান রাজা, তখন তিনি অবরোধ তুলে ছুটে যান রিমান্ডকে বাধা দিতে। সুলতান আইয়ুবীর কৌশল ও সাহসের কাছে পরাজিত হয় রিমান্ড, কিন্তু যুদ্ধ না করেই পালিয়ে যায় তার বাহিনী। কিন্তু তাতেই যুদ্ধ শেষ হয়ে যায়নি, বরং বলা যায় আসল যুদ্ধ শুরু হয় এখান থেকেই। সুলতান আইয়ুবী আরিস্তান পর্বতমালার ওপরে ও আশপাশে তার সৈন্য ছড়িয়ে রেখেছিলেন। এখন তার যুদ্ধ চলছে 3 শত্রুর সাথে। একদিকে সালেহ ও তার আমিরদের রক্ষী সৈন্য, অন্যদিকে খ্রিস্টান বাহিনী, আর সবার উপরে ছিল হাড় কাঁপানো কঠিন শীত। 1175 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস। পাহাড়ের গায়ে বরফ জমে আছে, চূড়ায় বরফের স্তূপ। তুষার ঝড় বইছে, কখনো আস্তে কখনো বেশ জোরে। প্রচণ্ড শীতে কাঁপছে আইয়ুবীর সৈন্যরা। সুলতান ওত পেতে বসে আছেন রিমান্ডের ফিরে আসার অপেক্ষায়। রিমান্ডের সাথে বোঝাপড়া শেষ না করে তিনি হলব যেতে পারছেন না। দামেস্ক বা মিশর ফিরে যেতে হলেও এর একটি সুরাহা করে যেতে হয়। মিশর সম্পর্কে থেকে থেকেই চিন্তা হচ্ছিল তার। অনেকদিন ওখান থেকে বেরিয়েছেন তিনি। নিশ্চিন্ত নন সেখানকার সেনা বিভাগ এখন কি করছে। শাসন বিভাগের দায়িত্ব দিয়ে এসেছেন ছোট ভাইয়ের হাতে। তার কাছে যে সৈন্য ছিল তার থেকে কিছু নিয়ে এসেছেন নিজের সাহায্যের জন্য। কোনো হুমকি এলে
সে কি এই অল্প সৈন্য নিয়ে নিশ্চিত করতে পারবে মিশরের নিরাপত্তা? উত্তরে সমুদ্রপথে খ্রিস্টানদের আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। দক্ষিণ দিক থেকে সুদানিদের আক্রমণের ভয় তো আগে থেকেই ছিল। খ্রিস্টান ও সুদানিদের ধ্বংসাত্মক তৎপরতা তিনি থাকতে সারা মিশরে ছড়িয়ে পড়েছিল। গোয়েন্দারাও তৎপর ছিল ব্যাপকভাবে। এজন্যই সুলতান আইয়ুবী সুদক্ষ গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ানকে কায়রো রেখে এসেছেন। ভাইকেও এই দায়িত্বপূর্ণ বিষয়ে সতর্ক করে অনেক নির্দেশ দিয়েছেন, কিন্তু সুলতান আইয়ুবীর শূন্যতা কি তাতে পূরণ হবে? মিশরের সীমান্ত ও সাগর উপকূল এলাকা দেখাশোনা করার জন্য সীমান্ত রক্ষী বাহিনী ও টহলদার বাহিনী নিয়মিত পাহারা দিয়ে যাচ্ছিল। সুলতান আইয়ুবী ভাইকে বলেছিলেন, সুদানের বর্ডারে সামান্য গোলাগোল দেখা দিলেও কঠিন হাতে তার মোকাবেলা করবে। প্রয়োজনে সুদানের ভেতর গিয়ে হলেও দমন করবে ওদের। কিন্তু একটি বিষয়ে কিছুই বলেননি তাকে। বিষয়টি সীমান্তরক্ষীদের বদলি সংক্রান্ত। সীমান্তরক্ষীদের কিছুদিন পর পর বদলি করার কথা তিনি ভাইকে বলে আসেননি। এখন মনে হচ্ছে এ ব্যাপারেও ওকে সতর্ক করে আসা দরকার ছিল। সীমান্তরক্ষী দলের অধিকাংশ সৈন্য ও কমান্ডাররা একাধিক বছর ধরে সীমান্তে একই জায়গায় ডিউটি দিয়ে যাচ্ছিল। শত্রুদের সাথে এরা একাধিক যুদ্ধ করেছে, এজন্য শত্রুদের বিরুদ্ধে এরা ছিল আপোষহীন। এর আগে যে দলটি এখানে ডিউটি করত তারা কাজকর্মে বিশ্বস্ততা দেখাতে পারেনি। তাদের চোখের সামনে দিয়ে মিশরের হাট বাজার থেকে খাদ্যশস্য ও দরকারি পণ্য পাচার হয়ে সুদানে চলে যেত। সুলতান আইয়ুবী এ খবর পেয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু নতুন যে বাহিনী সীমান্তে পাঠিয়েছিলেন, যুদ্ধফেরত সেই সৈন্যরাই এখনও সেখানে ডিউটিতে আছে। এই বাহিনী সীমান্তে এসেই ভীষণ তোলপাড় শুরু করে দেয়। টহলদার বাহিনীর চোখে কোনো জিনিস একটু নড়াচড়া হলে গিয়ে ঘাড় চেপে ধরে। তারা খুবই সতর্ক ছিল এবং চারদিকে ওদের সতর্ক দৃষ্টি থাকত সব সময় সজাগ। তাদের এই সতর্কতার কারণে সীমান্ত দিয়ে চোরাচালান একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। এটা প্রায় 2-2.5 বছর আগের কথা। প্রথম এই বাহিনীর মনে জাতীয় চেতনা ও ইমানি জজবা অটুট ছিল। দেশ ও জাতির প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়ার প্রেরণা নিয়ে কাজ করে যাচ্ছিল তারা। কিন্তু আস্তে আস্তে এই চেতনায় ভাটা পড়তে লাগলো। সুলতান আইয়ুবী প্রত্যেক দিক, প্রত্যেক কোণ ও প্রতিটি উপাদানের উপর দৃষ্টি রাখতেন। কিন্তু তিনি মিশরে না থাকায় সীমান্তের প্রহরী সৈন্যদের বদলির ব্যাপারটিতে নজর দিতে পারেননি। সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব ছিল যার হাতে, তার নাম আল-কিন্দি। তার উপর নির্দেশ ছিল বছরে অন্তত 2-3 বার প্রহরীদের বদলি করে অন্য এলাকায় পাঠাবেন। কিন্তু তিনি এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব উপলব্ধি করতে পারেননি। তার ফল যা হওয়ার তাই হল। নানা দোষ ত্রুটিতে আক্রান্ত হয়ে পড়ল সৈন্যরা। একগুঁয়েমি ও ঢিলেমি পেয়ে বসল সৈন্যদের। প্রথম দিকের কঠোরতায় সুদানিদের তৎপরতা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে চোরাচালানিরা এ কাজ ফেলে অন্যদিকে মন দিয়েছিল। এতে করে সৈন্যদের অবসর ও আলসেমি বেড়ে গেল। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাদের মনে নানা কুপ্রবৃত্তি মাথাচাড়া দিয়ে উঠল। তাদের কোনো কাজও ছিল না, কোনো চিত্ত বিনোদনের ব্যবস্থাও ছিল না। সীমান্তের এই এলাকাটা ছিল এমন, এখানে ঋতু বৈচিত্র্যও চোখে পড়ার মতো নয়। আদিগন্ত বালির মাঠ ও প্রান্তর, কোথাও একটু টিলা, এছাড়া আর কিছুই দেখার ছিল না তাদের। যেন এই আবহাওয়া পরিবেশ শতাব্দী ধরে চলে আসছে। এখানে আকাশের রং বদল হয় না। যেসব মুসাফিররা পথ চলে একই রকম তাদের পোশাক আশাক, একই রকম তাদের চলার ধরন। এসব দেখতে দেখতে সিপাহীদের মনে বিরক্তি ধরে গেল। টহলদার বাহিনী এখন আর ডিউটির সময় মুসাফিরদের তল্লাশি চালায় না। ওরা কোথায় আসছে, কোথায় যাচ্ছে এসব প্রশ্নও করে না অনেক সময়। বড়জোর একগুঁয়েমি দূর করার জন্য মাঝে মাঝে কোনো কোনো কাফেলাকে থামিয়ে গল্পগুজব করে কিছুটা সময় কাটায়। আর মুসাফিররাও কিছুটা বিশ্রামের সুযোগ নিয়ে নেয় এই ফাঁকে। যেসব ফাঁড়ির পাশে গ্রাম আছে সেসব গ্রামে গিয়ে গল্পগুজব করে মন হালকা করে আসত কোনো কোনো সিপাহী। দেশের সীমান্তরক্ষীদের এ অবস্থা দেশের জন্য খুবই মারাত্মক ছিল। মানুষের মন আনন্দ ও শান্তির কাঙ্গাল। কোনো কাফেলা রাত কাটানোর জন্য কোথাও ক্যাম্প করলে সৈন্যরা সেখানে গিয়ে তাদের আনন্দ ফুর্তির সাথে একাত্ম হয়ে যেত। এমনকি পার্শ্ববর্তী গ্রামের আনন্দ অনুষ্ঠানেও যোগ দিতে শুরু করল।
এভাবে খোলামেলা মেলামেশার ফলে সীমান্তরক্ষী ও সৈন্যদের ব্যাপারে সাধারণ মানুষের মন থেকে সব ভয়ভীতি দূর হয়ে গেল। তাদের কমান্ডাররাও সিপাহীদের মতোই মানুষ। তারাও সময় কাটানো এবং চিত্ত বিনোদনের জন্য ফৌজি মেজাজ রেখে সহজ সরল আচরণে অভ্যস্ত হয়ে গেল। সুলতান আইয়ুবী দামেস্ক রওনা হওয়ার সময় ব্যস্ততা ও টেনশনের কারণে সীমান্তরক্ষীদের বদলির ব্যাপারে কোনো আদেশ দিয়ে যাননি ঠিক, কিন্তু তিনি আশ্বস্ত ছিলেন জেনারেল আল কিন্দি অভিজ্ঞ অফিসার, এ ব্যাপারে নিশ্চয়ই তিনি খেয়াল দেবেন। সুলতান আইয়ুবী যাওয়ার পর তার ভাই তকিউদ্দিন সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি আল কিন্দিকে জিজ্ঞেস করলেন, সীমান্তে যে সৈনিকরা পাহারা দিচ্ছে ওরা কতদিন ধরে ওখানে আছে? আল কিন্দি উত্তর দিল, তারা অনেক দিন ধরে সেখানে ডিউটি করছে। সীমান্তে কি আরও বেশি টহল বাহিনী পাঠানোর দরকার আছে? তকিউদ্দিন জিজ্ঞেস করলেন, আর পুরাতন দল কায়রো এনে নতুন দল কি পাঠানো দরকার? না, আল কিন্দি উত্তর দিল, সুলতান এদের যে আশায় পাঠিয়েছিলেন ওরা সে প্রত্যাশা পূরণ করেছে। এরাই তো দেশের শস্য সম্পদ, পশু ও অস্ত্রশস্ত্র বিদেশে পাচার রোধ করেছে। সীমান্ত এখন তাদের নখদর্পণে চলে এসেছে। সন্দেহজনক লোককে দূর থেকে তারা শনাক্ত করে ফেলতে পারবে, গন্ধশুকে ধরে ফেলতে পারবে দুশ্মন। এমন অভিজ্ঞ দলকে সরিয়ে নতুন দল পাঠালে পারদর্শী হতেই তাদের লেগে যাবে বছরখানেক। তার চেয়ে যারা আছে তারাই থাক। এসব আস্থাভাজনরা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা টেনশন ও ঝুঁকিমুক্ত থাকতে পারব। তকিউদ্দিন এই উত্তরে আশ্বস্ত হয়েছিলেন, কারণ তাকে তো আর কেউ বলেনি ডালমে কুচ কালা হে। আলকিন্দি রাতে ঘরে বসে তার মামাকে বলছিল, সীমান্তরক্ষীরা এখন অকেজো হয়ে গেছে, আমার চেষ্টা সফল হয়েছে, আমি তাদের বদলি হতে দেইনি। তারা সীমান্তবর্তী এলাকায় লোকদের সাথে গভীর বন্ধুত্ব করে তুলেছে। তাদের পেট এখন সবসময় ভরা থাকে। খাওয়া পড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। আমি প্রয়োজনের অতিরিক্ত খাবার তাদের ঘরে পৌঁছে দেই, কিন্তু একটি অভাব এখনো রয়ে গেছে তাদের। এজন্য তারা ক্ষুধার্ত নেকড়ের মতো হয়ে থাকে। কোনো কাফেরা সামনে পেলে তাদের নারীদের মুখ খুলে দেখে। এ অভাবও তাদের বেশি দিন থাকবে না। আমরা তাদের এ ক্ষুধাও মেটানোর ব্যবস্থা করতে পারব। তিনি যার সঙ্গে কথা বলছিলেন সে একজন সুদানি, সম্পর্কে তার পাতানো মামা। সে এখানে এসেছে মেহমান হয়ে, তাদের জন্য নিয়ে এসেছে বিস্তর উপঢৌকন। তার আপন মামার একটা চিঠিও আছে সাথে। সে আলকিন্দিকে বলল, তোমার ভাগ্যই ভালো, সুদানিরা তোমার কাছ থেকে যত সাহায্য পাবে ততই খুলে যাবে তোমারও ভাগ্য। এ সুযোগে ভালোই দাও মারতে পারবে তুমি, কিন্তু আমি ওদের কতটুকুই বা সহযোগিতা করতে পারবো? আরে বলো কি, তোমার হাতে তো সব চাবিকাঠি। শোনো, ওরা গোপনে মিশরে কিছু সৈন্য পাঠাতে চাই। তুমি যদি এ সৈন্যদের কোনো প্রকারে মিশরে ঢুকিয়ে দিতে পারো, তুমি তো দুদিনেই রাজা বনে যাবে। আলকিন্দি বলল, এ আর এমন কঠিন কি কাজ? আপনি শুধু আমাকে জানাবেন কখন আসতে চায় ওরা, আমি সব ব্যবস্থা করে রাখব। আলকিন্দি সে কয়েকজন সেনাপতির অন্যতম, যাদের উপর সুলতান আইয়ুবী ভরসা ও বিশ্বাস রাখতেন। আলকিন্দি তার কাজকর্ম ও আচরণে সে যে মিশরের সরকারের অনুগত নয় এমন কোনো সন্দেহ করার অবকাশ রাখেনি। আলী বিন সুফিয়ান পর্যন্ত সে ধোকার মধ্যে ফেলে রেখেছিল। তার প্রতি এ বিশ্বাস ও আস্থার কারণ ছিল সে কঠোর হাতে চোরাচালান বন্ধ করেছিল এবং গত 2-2.5 বছর ধরে চোরাচালান পুরোপুরি বন্ধ হয়ে আছে। এই সুনামটাই তাকে সন্দেহের ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল। সীমান্ত জুড়ে বিশ্বস্ত ব্যক্তিটির রহস্যময় তৎপরতার খবর কেউ জানতে পারল না। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী মিশর থেকে বিদায় নেওয়ার সময় আলকিন্দি তকিউদ্দিনকে আশ্বাস দেয়, সুদানের দিক থেকে যে কোনো তৎপরতার বিষয়ে নিশ্চিন্ত থাকুন। সুদানের কোনো অপতৎপরতা তো দূরে থাক, সুদানের কোনো পক্ষীও মিশরের সীমানায় প্রবেশ করতে পারবে না। অপরদিকে তারই প্রশ্রয়ে ও সহযোগিতায় সুদানের একদল হাবশি সৈন্য গোপনে মিশর আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। এসব হাবশিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে মিশরে প্রবেশ করে। তারা অতি গোপনে সকলের দৃষ্টি এড়িয়ে কায়রোর সন্নিকটে একত্রিত হয়। তাদের ইচ্ছা সুযোগ মতো কোনো এক রাতে অতর্কিত আক্রমণ চালিয়ে তারা মিশর দখল করে নেবে। নীল নদ সুদূর দক্ষিণ থেকে প্রবাহিত হয়ে সুদানের মধ্য দিয়ে মিশরের ভেতর প্রবেশ করেছে।
মিশরের মাটিতে প্রবেশ করে নীলনদ এক জায়গায় বিস্তীর্ণ এলাকা নিয়ে ঝিলের মতো এক জলাধার সৃষ্টি করেছে। সেখান থেকে একটু এগিয়ে সামনে পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে। তারপর সেই পানি জলপ্রপাতের আকারে আবার নেমে গেছে নিচে। এই জলপ্রপাতের পার্শ্ববর্তী এলাকার নাম আসওয়ান। সুলতান আইয়ুবের শাসনকালে আসওয়ানের আশপাশের অঞ্চলগুলোর ভৌগোলিক অবস্থা ছিল ভিন্ন রকম। বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড়ি উপত্যকা, মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পর্বতমালার সুউচ্চ শৃঙ্গ। এ অঞ্চলের উপর ফেরাউনের বিশেষ কৃপা দৃষ্টি ছিল। ফেরাউন সম্রাটরা পাহাড়গুলো কেটে ছোট সাইজ করে মূর্তি তৈরি করেছিল। এসব মূর্তির মধ্যে সবচেয়ে বিশাল মূর্তি ছিল আবু সাম্বালের মূর্তি। অন্যান্য পাহাড় কেটেও বানানো হয়েছিল মন্দির এবং ইবাদতখানা। এগুলোর উঁচু মিনার ও মন্দিরের চূড়া দূর থেকে দেখা যেত। কোনোটাতে আবার ফেরাউনের মুখ বানানো ছিল। কোথাও পাহাড় কেটে তৈরি করা হয়েছিল সুরম্য বাসস্থান, সুন্দর সুন্দর কামরা, আঁকাবাঁকা পেঁচানো গোলক ধাঁধায় ভরা সুড়ঙ্গ পথ। ফেরাউনের ছিল অঢেল ধনরত্ন। এই সম্পদের অহমিকায় তারা নিজেদের ভাবত সর্বে সর্বা। শক্তি ও ক্ষমতায় গর্বে এসব সম্রাটরা নিজেদের খোদা বলে দাবি করত। এই বিস্ময়কর গোপন জগৎ তারা কি জন্য বানিয়েছিল সে রহস্য উদ্ধার করা কঠিন। কিন্তু এই মূর্তি ও খোদাই করা পাহাড়ের নিচে মহল তৈরি করতে তাদের বহু সময় অতীত হয়ে গিয়েছিল। মনে করা হয় সম্পদের সুরক্ষা ও ফেরাউনদের ক্ষমতা প্রদর্শনের জন্যই তারা এই বিপুল ব্যয় ও কর্মযজ্ঞে মেতে উঠেছিল। জনসাধারণকে এসব ফেরাউনদের সামনে সিজদা করতে হতো। খোদার নির্দেশের মতোই তাদের প্রতিটি আদেশ মান্য করতে হতো। ফেরাউনের সামনে সম্পূর্ণ অসহায়, দরিদ্র, নিপীড়িত ও ক্ষুধার্ত প্রজাদের দিয়ে কাটানো হতো এসব পাহাড়। এখন সেখানে কোনো মূর্তি নেই, কোনো মহলও নেই, নেই কোনো পাহাড়ও। এখন সেখানে মাইলের পর মাইল বিস্তৃত আসোয়ান, বাঁধ ও ঝিল। এই বাঁধ তৈরির সময় সেখানকার বিশাল মূর্তি খোদাই পাহাড়গুলো বড় বড় ক্রেন ও ড্রেজার দিয়ে ভেঙে ফেলা হয়। ফেরাউনের যুগের স্মৃতিস্বরূপ আবু সাম্বালের মূর্তি রেখে বাকি সমস্ত পাহাড় ও টিলা ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে গুঁড়ো করে দেওয়া হয়। মজলুম জনতার খুন ও ঘাম দিয়ে তৈরি পাহাড় সমান মূর্তিগুলোর এই করুণ পরিণতি এবং মানুষের আবিষ্কৃত বৈজ্ঞানিক যন্ত্রপাতির এই বিপুল বিশাল ধ্বংসযজ্ঞ যদি দেখতে পেত ফেরাউন, তবে তার খোদা হওয়ার সাহস চিরতরে নিঃশেষ হয়ে যেত। সুলতান আইয়ুবের যুগে এ অঞ্চল ছিল পার্বত্য, টিলা ও জঙ্গলে পরিপূর্ণ। উঁচু নিচু অঞ্চলের চেহারা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে পর্বতগাত্রে ছোট বড় অসংখ্য গুহায় লুকিয়ে থাকতে পারত অসংখ্য সৈন্য। এমন দুর্গম ও রহস্য ভরা সীমান্ত অঞ্চল আসওয়ানের দিকে সুলতানের ছিল বিশেষ ঝোঁক। এখান থেকে নীলনদ বয়ে গেছে মিশরের সমতল ভূমিতে। সুদানিদের গোপন যাতায়াত এই নদীপথেই চলত। তারা নৌকাযোগে ভাটির দেশ মিশরে অনায়াসেই প্রবেশ করতে পারত। এই নদীপথে কড়া দৃষ্টি রাখার জন্য সুলতান আইয়ুবী একটি চৌকস প্রহরী ফাঁড়ি স্থাপন করেছিলেন। এই ফাঁড়িটা নদী থেকে একটু দূরে গোপন জায়গায়। সে কারণে ফাঁড়ি থেকে সরাসরি নদীর দৃশ্য দেখা যেত না, আবার নদী থেকেও ফাঁড়ি দেখা যেত না। এই দূরত্ব ভেবেচিন্তেই রাখা হয়েছিল, যেন নদীপথে গোপনে চোরের মতো যাতায়াতকারী চোরাচালানি বা শত্রুরা মিশরে প্রবেশ ও মিশর থেকে বেরিয়ে যাওয়ার সময় নিশ্চিন্ত থাকে। কেউ তাদের দেখতে পাচ্ছে না, ধরতেও পারবে না। টহলদার সৈনিকরা গোপন পাহারা তাদের দিকে দৃষ্টি রাখত। দুই অশ্বারোহী সবসময় নদীর তীরে টহল দিয়ে বেড়াত। নির্দিষ্ট সময়ে ডিউটি পরিবর্তন হতো তাদের। মিশরে সুলতান আইয়ুবের অনুপস্থিতির সুযোগে সেখানে ষড়যন্ত্র দানা বেঁধে উঠতে থাকে। টহলদার প্রহরীদের পাহারায় দেখা দেয় শিথিলতা। তারা দিনের বেলায় নদীপথে দৃষ্টি রাখার জন্য বেরিয়ে এসে একটু ঘোরাঘুরি করে ইচ্ছে মতো চলে যায় এখানে ওখানে। ডিউটি নয়, এ যেন তোরা প্রমোদে বেরিয়েছে। টহল ফাঁড়ি থেকে বেরিয়ে নদীর তীর ধরে বেশ কিছু দূর এগিয়ে গেলে একটি সবুজ শ্যামল বাগান ও বনভূমি পড়ে। ওখানকার মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে দেয় যে কোনো মানুষের। বিশ্রামের জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হয় না। সেখানে বৃক্ষের কোমল ছায়া, সবুজ ঘাসের গালিচা আর নদীর ঝিরঝির বাতাসে সহজেই ঘুম এসে যায়। টহলরত অশ্বারোহীরা
প্রায় সেখানে গিয়ে আরাম ও বিশ্রাম করে। দীর্ঘদিন কোনো সুদানি চোরাচালানি, দুষ্কৃতকারী বা গুপ্তচরদের আনাগোনা দেখতে না পেয়ে তারা বড় শান্তিতে আছে। আগে তারা অনেক গুপ্তচর, স্মাগলার ও দুষ্কৃতকারী অহরহ পাকড়াও করত। সেই ধরপাকড়ের ফলে বন্ধ হয়ে যায় ওদের তৎপরতা, বিরান হয়ে যায় নদীর সে পারাপারের পথ। তাই পাহারা দেওয়ার গরজ হারিয়ে ফেলে প্রহরীরা। ওই বাগানে গিয়ে আরাম করে ডিউটির সময়। বাগানে যাওয়া এখন এই অশ্বারোহীদের অভ্যাসে দাঁড়িয়ে গেল, কিন্তু একসময় বাগানে যাওয়ার আকর্ষণও পানসে হয়ে উঠল তাদের কাছে। নদী পাড়ের সবুজ শ্যামল বাগান এখন তাদের আকর্ষণ করে না। প্রতিদিন একই দৃশ্য তাদের কাছে বৈচিত্র্যহীন ও একঘেয়ে হয়ে উঠল। তবু তারা সেখানে যায়। তাকিয়ে দেখে বনবিড়াল, বাগদাস ও অন্যান্য মরুপ্রাণীর নদীতে নেমে পানি পান করার দৃশ্য। প্রহরীদের দেখলে ওরা ছুটে পালিয়ে যায়। কখনো জেলেদের মাছ ধরা নৌকা ভেসে উঠে তাদের চোখের সামনে। ওরা এগিয়ে গিয়ে জেলেদের ডেকে জিজ্ঞেস করত, এই তোমরা কোথাকার লোক, পরিচয় কি? এখন আর তাও জিজ্ঞেস করে না। নৌকার মাঝিমাল্লা ও জেলেরা এখন আর কুলে ভিড়ার প্রয়োজন বোধ করে না। প্রহরীরা বসে বসে গল্প করছিল। একঘেয়ে জীবনের কথা, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন মরুভূমিতে একাকী জীবন কাটানোর কথা বলছিল ওরা আফসোস করে। তাদের বন্ধু ও সাথীরা মিশরের বিভিন্ন শহর, কায়রো, সেকান্দারিয়া ও অন্যান্য শহরে কেমন আরামের জীবন কাটাচ্ছে, আর তারা এই জঙ্গল ও মরুভূমিতে পড়ে আছে বিরস বদনে। তাদের কণ্ঠে অসন্তোষ ও বিদ্রোহের ভাব ফুটে ওঠে। দুজন প্রহরী সে মনোরম বাগানে যাচ্ছিল। দূর থেকে ওরা দেখতে পেল সেখানে 4-5টি উট বাঁধা রয়েছে, আর 8-10 জন লোক সেখানে বসে বিশ্রাম করছে। 4 জন লোক নদীতে নেমে গোসল করছে। এই দৃশ্য দেখে প্রহরী দুজন সেখানে এগিয়ে গেল। তারা অবাক হলো লোকগুলোর বেশভূষা দেখে। আরও অবাক হলো যাদের ওরা গোসল করতে দেখেছিল ওরা কেউ পুরুষ নয়, 4 জনই যুবতী। এতে প্রহরীদের একটু সংকোচ বোধ হলো। হালকা চিকন কাপড়ে বুক বেঁধে ডুবাচ্ছিল ওরা। গভীর পানিতে নামেনি, কোমর সমান পানিতে দাঁড়িয়ে ডুবাচ্ছে। তাদের দেহের রং খুব যে ফর্সা তা নয়, তবে অসম্ভব লাবণ্যময়। এমন লাবণ্য যেখান থেকে চোখ ফিরানো কষ্টকর। মিশরের মেয়েদের তুলনায় এরা অনেক বেশি আকর্ষণীয়। তারা বারবার ডুব দিচ্ছে আর ভেসে উঠে ফেটে পড়ছে খিলখিল হাসিতে। অশ্বারোহী দুজনের মনে হলো এরা কেউ মাটির মানুষ নয়, এরা আকাশ থেকে নেমে আসা কোনো জলপরী, নয়তো ফেরাউনের রাজকন্যা। মমের খোলস ভেঙে বেরিয়ে এসেছে। 2 প্রহরী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখতে লাগলো। হঠাৎ মেয়েগুলোর চোখে পড়ে গেল ওরা। ওদের দেখে মেয়েরা তড়িঘড়ি লজ্জা ঢাকায় ব্যস্ত হয়ে পড়ল। তাই দেখে লজ্জা পেল প্রহরীরা। ওরা দুজন সেখান থেকে সরে পড়ার জন্য ঘুরে দাঁড়ালো। বসে থাকা লোকগুলো এতক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল। তাদের ফিরে যাওয়ার উদ্যোগ দেখে 2 জন লোক তাড়াতাড়ি উঠে অশ্বারোহীদের কাছে এগিয়ে গেল। মেয়ে 4টি ওদের দেখে দ্রুত নদীর কিনারে উঠে এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। মেয়েগুলো চোখের আড়ালে গেলে অশ্বারোহীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন বুকের মধ্যে আটকে থাকা ভয় ভুস করে বেরিয়ে গেল সুযোগ পেয়ে। সীমান্ত প্রহরী হিসাবে ওদের ভয় পাওয়ার কিছু ছিল না, কিন্তু লুকিয়ে মেয়েদের রূপসুধা পান করার অপরাধবোধই তাদের ভীত করে তুলেছিল। লোক 2 জন এগিয়ে এসে ঝুঁকে তাদেরকে সালাম দিল। পরনে মরুচারী বেদুইনদের পোশাক। বলল, আমরা কায়রোর ব্যবসায়ী। সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে মালামাল ক্রয় করে শহরে নিয়ে বিক্রি করি। এটা তো কায়রো যাওয়ার রাস্তা নয়, এক অশ্বারোহী বলল। এই মেয়েদের বড় শখ হলো তারা নদী দেখতে দেখতে যাবে। একজন উত্তরে বলল, আমাদের কেনাকাটা শেষ, এখন তেমন তাড়া নেই। ভাবলাম ওদের শখ মিটুক, আমরাও কাজের ফাঁকে একটু বেড়ানোর সুখ নিয়ে নেই। ভালোই তো, সুখে আছো দেখছি। একসাথে হ্রদ দেখা, কলা বেচা দুটোই সেরে নিচ্ছ। একটু সুখের জন্যই তো মানুষ এত কষ্ট করে। ব্যবসার কাজ বলতে গেলে তো সারাক্ষণই ব্যস্ত থাকে। তাই বলে কি আমাদের স্বাদ আহ্লাদ বলতে কিছু নেই? 2 রাত এই সুন্দর পরিবেশে কাটানোর লোভ ছাড়ি কি করে? কি বললে, তোমরা এখানে আরো 2 দিন থেকে যাবে? ও রকমই ইচ্ছে। চলুন
আমাদের মাল সামান পরীক্ষা করে দেখবেন। এবার বহু টাকার মাল কিনেছি, দেখলেই বুঝতে পারবেন ব্যবসায়ী হিসাবে আমরা মন্দ নই। অশ্বারোহীরা ঘোড়া দুটো এক গাছের সাথে বেঁধে লোক দুটোর সাথে ওদের ক্যাম্পে গিয়ে হাজির হলো। দুজন সহকারী প্রহরীকে দেখে সবাই দাঁড়িয়ে নত হয়ে সালাম করলো ওদের। এরপর একে একে এসে মুসাফাহ করল। একজন বলল, আমরা কি এখনই মাল সামানের মুখ খুলে দেখাবো? প্রহরীরা একে অন্যের দিকে চাইল। একজন বলল, তার আর দরকার নেই, মালপত্র কিছুই আমাদের দেখানো লাগবে না। ব্যবসায়ীরা গল্প জুড়ে দিল প্রহরীদের সাথে। কথায় কথায় একজন সুলতান আইয়ুবীর সৈন্যদের অশেষ প্রশংসা করল। এক যুবক অশ্বারোহী সৈনিকদের দেখিয়ে বলল, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে সৈন্য বিভাগে ভর্তি হই, তাহলে আমারও আপনাদের মতো সুন্দর স্বাস্থ্য থাকত। সুন্দর স্বাস্থ্য হলে কেউ বড় যোদ্ধা হয় না, বলল আরেক যুবক। ওনাদের জিজ্ঞেস করে দেখো, বীরত্ব ও কঠিন দায়িত্ববোধই সৈনিকদের সাফল্যের চাবিকাঠি। হ্যাঁ তাই, সাহস ও নিষ্ঠা ছাড়া কেউ সৈনিক হতে পারে না। এভাবেই চলছিল তাদের খোশালাপ। তারা এমন কোনো কথা বলল না যাতে তাদের পরিচয় নিয়ে সৈনিকদের মনে কোনো রকম সন্দেহ জাগতে পারে। ততক্ষণে সে মেয়েরা কাপড় পরে চুল আঁচড়ে সেজেগুজে ওদের সামনে এসে দাঁড়ালো। কিন্তু তারা একটু লজ্জিত ও সংকোচ ভরা মনে সামান্য তফাতে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে রইল। এই বিরান মরুভূমিতে দীর্ঘ 2-2.5 বছর পর বাইরের কোনো কাফেলা দেখল সৈনিকরা। যে কাফেলায় আছে ভরা যৌবনের যুবতী 4 মেয়ে। তাদের লাবণ্যময় চেহারার ছবি বুকে সেঁটে রইল তাদের। ইচ্ছে করছিল না এদের সঙ্গ ছেড়ে এখনই এখান থেকে চলে যাই। ওরা আপন পরিচিত নারীর সাথে এই মেয়েদের বিভিন্ন রূপ কল্পনা করে মিলিয়ে নিতে চাইল। এরা এমন নারী যাদেরকে মা হিসাবে কল্পনা করা যায় না, বোন বা স্ত্রী হিসাবেও নয়, কন্যা তো নয়। দুজনই কথা বলার ফাঁকে ফাঁকে মেয়েদের দিকে তাকিয়ে দেখছিল। মেয়েরা নতুন দুজন পুরুষ মানুষ দেখে একটু লজ্জাবোধ করছিল এবং আর চোখে ওদের দিকে তাকিয়ে মুখ লুকিয়ে আসছিল। তাদের লাজুক লাজুক ভাব ও আড়াল হওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছিল এরা কোনো অভিজাত বংশের আদুরে কন্যা। কাফেলার লোকদের আন্তরিক ব্যবহার ও প্রশংসা শুনে এই 2 সীমান্ত প্রহরী বিগলিত হয়ে গেল। লজ্জাবতী মেয়েদের লাবণ্যময় রূপ ও যৌবনের আকর্ষণ তাদের মনে সৃষ্টি করল মোহগ্রস্ত মুগ্ধতা। ডিউটির কথা ভুলে গিয়ে ওরা ওখানেই পড়ে রইল। কাফেলার একজন বলল, আমরা এখানে থাকবো কি থাকবো না এ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। অচেনা জায়গা, সঙ্গে মেয়েরা, বিপদাপদের কথা তো বলা যায় না। লোকটি বলল, আপনাদের দেখে মনে সাহস এলো। আরে না না, এ এলাকায় ভয়ের কোনো কারণ নেই। এখানকার শান্তি শৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট ভালো। এটা আপনাদের সততা, যোগ্যতা ও নৈপুণ্যের ফল। আরে রাজা ভালো তো দেশ ভালো। আপনারা আছেন বলে দেশের মানুষ একটু শান্তিতে ঘুমোতে পারছে, নির্বিঘ্নে পথ চলতে পারছে। অমন করে বলবেন না, এটা তো আমাদের দায়িত্ব। দায়িত্ব থাকলে কজন আর এমন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে? লোকটি বলল, আপনাদের যদি অসুবিধা না হয় আমাদের আতিথ্য গ্রহণ করুন, আমরা খুবই খুশি হব। দীর্ঘদিন যাবৎ নিরানন্দ জীবন কাটাতে কাটাতে হাঁপিয়ে উঠেছিল ওরা। এ আমন্ত্রণ ওদের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতোই মনে হলো। দুজনেই রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে। কাফেলার এক লোক ছিপ নিয়ে নদীতে মাছ ধরতে গেল। আরও 2-3 জন সঙ্গে হলো ওর। বড়শিতে টোপ কেথে পানির উপর মাছের খাদ্য ছিটিয়ে দিল লোকটি। মাছেরা ভিড় করল এসে সেখানে। লোকটি ছিপ ফেলল সে টোপের ভেতর। নদীর পাড়ে দাঁড়িয়ে বাকিরা দেখছিল তার কাজ। মাছ বড়শির টোপ কিনল, আটকে গেল বড়শিতে। সঙ্গে সঙ্গে লোকটি বড়শি টেনে মাছটি ডাঙ্গায় তুলে ফেলল। যারা তামাশা দেখছিল তারা ছুটে গিয়ে ধরে ফেলল মাছটি। এভাবে সে একটার পর একটা অনেকগুলো মাছ ধরে ফেলল। এক লোক মেয়েদের ডেকে বলল, এই মাছ নিয়ে যাও, ভালো মতো তেল মশলা দিয়ে আগুনে ভেজে নাও, দেখবে খেতে দারুণ লাগবে। 4 জন মেয়ে আনন্দে ছুটে গেল সেখানে। মাছ এনে কেউ ধুয়ে কেটে পরিষ্কার করল, কেউ মশলা পিষল, কেউ বা উনুন জ্বালিয়ে রান্না শুরু করল। সিপাহীদের জীবনে এমন আনন্দময় পিকনিক উপভোগ করার সুযোগ কোনো দিন হয়নি।
অশ্বারোহী সৈনিকরা ফাঁড়িতে যে একঘেয়ে জীবন কাটাচ্ছিল, সে জীবনে ক্ষণিকের জন্য হলেও নেমে এলো আনন্দের জোয়ার। যদিও তাদের খাবার দাবার যথেষ্ট উন্নত ছিল, তবু প্রতিদিনের রুটিন বাঁধা খাবারে কোনো বৈচিত্র্য ছিল না। নীল নদের পাড়ে বাগানের ফুল্ল হাওয়ায় বসে নদীর তাজা মাছ ভেজে খাওয়ার স্বাদই আলাদা। মাছ ভাজছে মেয়েরা, চারিদিকে ছড়িয়ে পড়ছে মাছ ভাজার সুস্বাদু সুঘ্রাণ। জিভে পানি এসে গেল সৈনিক দুজনের। সবাই মিলে খেতে বসল। চমৎকার রান্না হয়েছে। পুরুষরা খাচ্ছে, মেয়েরা পরিবেশন করছে। এক সৈনিক খুব তারিফ করল রান্নার। পরিবেশনকারী মেয়েটি লজ্জিতভাবে প্রশংসাটুকু উপভোগ করল। পুরুষদের আহারের পর খেতে বসল মেয়েরা। পুরুষরা ঘাসের উপর বিছানা পেতে আরাম করতে লাগলো। মেয়েরা খাচ্ছে আর চোখে তাকিয়ে দেখছে ওদের। যখনই চোখে চোখ পড়ে, লাজুক চোখ দুটো লজ্জায় নামিয়ে নেই। এই লুকোচুরি ও লজ্জার সৌন্দর্যই আলাদা। এর আকর্ষণ এমন সুতীব্র যে বারবার এ ফাঁদে পড়তে চায় ব্যাকুল মন। মেয়েদের খাওয়া হয়ে গেল। সৈন্যরা কাফেলার 2-3 জন পুরুষের সাথে এক বিছানায় আজ্য অবস্থায় গল্প করছিল। হঠাৎ এক সৈনিকের দৃষ্টি গেল তাদের ঘোড়ার দিকে। এক যুবতী তার ঘোড়ার গর্দান ও কেশরে আদর করে হাত বুলিয়ে দিচ্ছে। হাত দিয়ে জিন নাড়াচাড়া করছে আর গভীর আগ্রহ নিয়ে দেখছে ঘোড়াটিকে। ঘোড়ার মালিক সৈনিকটি মেয়েটির কার্যকলাপ আগ্রহের সাথে লক্ষ্য করছিল। মেয়েটি ঘোড়ার গায়ে ও গর্দানে আদর করে হাত বুলাতে বুলাতে ফিরে তাকালো ক্যাম্পের দিকে। মুহূর্তে চোখাচোখি হয়ে গেল ওর সাথে। ওর চোখে চোখ পড়তে মেয়েটি একটু হেসে মুখ ঘুরিয়ে নিল। ঘোড়ার মালিক তাকিয়ে রইল মেয়েটির দিকে। কিছুতেই চোখ ফেরাতে পারছে না। এমন সুন্দরী মেয়ে জীবনে আর কখনো দেখেনি সে। মেয়েটির প্রতি ক্রমে সে দুর্বল হতে লাগল। বয়স্ক এক লোক বসেছিল সৈন্যদের পাশে। বলল, এই মেয়েদের ঘোড়ায় চড়ার খুব শখ। ওই যে দেখছো মেয়েটা ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে, সবচেয়ে বেশি আগ্রহ ওর। তুমি কি ওদের এ আকাঙ্ক্ষাটুকু পূরণ করবে? খুশির সাথে আমি ওদের শখ পূরণ করব, সিপাহীটি বলল। সে উঠে তার ঘোড়ার কাছে গেল। মেয়েটি সংকোচে সরে গিয়ে একটু দূরে দাঁড়ালো। লজ্জা কিসের? এসো, আমি তোমাদের প্রত্যেকেরই শখ পূরণ করে দেব। এসো, ঘোড়ার পিঠে তুলে দেই, সিপাহী বলল। বুড়ো বলল, আরে এদের দেখে লজ্জা পাচ্ছ কেন? এরা আমাদের গর্ব ও অহংকার, দেশের অতন্ত্র প্রহরী, তোমাদের ইজ্জত ও সম্মানের রক্ষক। এরা না থাকলে তো তোমাদের ইজ্জত সম্মান খ্রিস্টান ও সুদানিরা কবে শেষ করে দিত। মেয়েটি সংকোচ মাখা পায়ে ঘোড়ার কাছে এগিয়ে গেল। সিপাহী তার পা রেখাবে উঠিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এখানে পা রেখে উঠে পড়ো। সে মেয়েটিকে উঁচু করে ধরে তাকে ঘোড়ায় উঠে বসতে সাহায্য করল। এ সময় ক্যাম্পের দিক থেকে তার বন্ধু ডেকে বলল, এই কি করছো? সে ওদিকে তাকাতেই সহসা ঘোড়া ছুটতে শুরু করল। মেয়েটি চিৎকার জুড়ে দিল। সিপাহীটি ফিরে দেখল ঘোড়া পূর্ণ বেগে চলতে শুরু করেছে। ঘোড়ার উপর মেয়েটি এদিক ওদিক দোল খাচ্ছে, প্রাণপণ চেষ্টা করছে টিকে থাকার। সবাই ছুটে এলো। মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, ঘোড়ায় লাগাম নেই, আমি পড়ে যাচ্ছি, বাঁচাও আমাকে। সৈনিকের পাশে তার সাথের ঘোড়া দাঁড়ানো ছিল। সে দ্রুত লাফিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসল এবং জোরে ঘোড়া ছুটিয়ে দিল। মেয়েটির লাগামহীন ঘোড়া তীর বেগে ছুটছে। মেয়েটি ঘোড়ার পিঠে শুয়ে পড়ে খামচে ধরেছে তার পিঠ। চোখের পলকে মেয়েটিকে নিয়ে সামনের পাহাড়ি টিলার উপরে অদৃশ্য হয়ে গেল ঘোড়া। সিপাহী তার ঘোড়ার গতি সর্বোচ্চ সীমায় নিয়ে গেল। তার ভয় হলো মেয়েটি হয়তো ঘোড়ার পিঠ থেকে গড়িয়ে পড়ে যাবে। সে কল্পনার চোখে দেখতে পেল মেয়েটি গড়িয়ে পড়ছে ঘোড়া থেকে। তার পা আটকে আছে রেকাবে। সে অবস্থাতে তাকে টেনে নিয়ে ছুটছে ঘোড়া। হয়তো এরই মধ্যে তার পায়ের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। পাথরে বাড়ি খেতে খেতে মাথা থেঁতলে গেছে। ও আর কিছু ভাবতে পারছিল না। ঘোড়া নিয়ে সে টিলা অতিক্রম করল। লোকজনের দৃষ্টির আড়ালে চলে গেল মেয়ে এবং সৈনিক উভয়ই। লোকগুলো হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সামনে উন্মুক্ত মাঠ। সৈনিক দেখতে পেল এখনো ঘোড়ার পিঠ আঁকড়ে আছে মেয়েটি। দেহে প্রাণ ফিরে এলো তার। আরোহীকে নিয়ে প্রাণপণ ছুটছে ঘোড়া। আরো কিছু দূর গিয়ে ঘোড়া মোড় ঘুরে আরেক টিলার আড়ালে গেল।
আবার চোখের আড়াল হয়ে গেল ঘোড়া। সৈনিকের কানে তখনও মেয়েটি চিৎকার ও ঘোড়ার পদধ্বনি ভেসে আসছে। সিপাহীও সামনে গিয়ে মোড় নিল, কিন্তু অবাক কাণ্ড, কোথাও ঘোড়ার অস্তিত্ব দেখা যাচ্ছে না। আশ্চর্যের ব্যাপার হলো মেয়েটির কোনো চিৎকার ধ্বনিও শোনা যাচ্ছে না। আর মেয়েটির চিৎকার অশ্বপদধ্বনি শুনতে না পেয়ে সিপাহী ভাবল ঘোড়া হয়তো আরোহী সহ কোনো গিরিখাদে পড়ে গেছে। সে ঘোড়ার গতি সামান্য কমিয়ে এগিয়ে গেল। আরেকটু এগোতে সহসা পাহাড়ের আড়াল থেকে শোনা গেল মেয়েটির ডাক, এদিকে এসো, জলদি আমার কাছে এসো। যুবক সৈনিক আওয়াজ লক্ষ্য করে যখন তার দিকে তাকালো, রাজ্যের বিস্ময় এসে জমা হলো তার চোখে। সে দেখল শান্তভাবে দাঁড়িয়ে আছে ঘোড়া, তার পিঠে ততোধিক শান্ত মনে হাসি মুখে বসে আছে মেয়েটি, সম্পূর্ণ অক্ষত। তার চেহারায় কোনো ভয় ও আতঙ্কের লেশমাত্রও নেই, বরং মুখে লেগে আছে মোহিনী হাসির আভা। যুদ্ধজয়ী বীরের মতো উদ্ভাসিত সে হাসি। সিপাহী একবার ভাবল ঘোড়া নিয়ে পালিয়ে যাই। এ কোনো মানুষ নয়, নিশ্চয় কোনো পরী কিংবা প্রেতাত্মা হবে। তাকে ধোঁকা দিয়ে নির্জন গোপন প্রান্তরে নিয়ে এসেছে, এখন সে আমার রক্ত পান করবে। কিন্তু মেয়েটির সৌন্দর্যের সুষমা তাকে পাগল করে দিল। তার মিষ্টি হাসির সম্মোহনী শক্তি যেন সৈনিকটির ঘোড়াকে টেনে নিয়ে গেল তার কাছে। ভয়ে যুবকের চেহারা বিবর্ণ হয়ে গেল। যুবক সৈনিক তার কাছাকাছি পৌঁছতেই খিলখিল করে হেসে উঠল মেয়েটি। তুমি না পুরুষ, আইয়ুবের সেনাবাহিনীর চৌকস এক যোদ্ধা, তবে তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো এক নারী ছাড়া আর কিছু নই। মেয়েটি তার পাশে গিয়ে তার হাত তুলে নিল নিজের হাতে, বলল ঘোড়াটি আসলে লাগামহীন ছিল না। আমি ঘোড়াকে তাড়া করে চিৎকার দিয়ে বলেছিলাম আমার ঘোড়া লাগামহীন হয়ে গেছে, আমি পড়ে যাব, মরে যাব। আমি জানতাম তুমি আমার পেছনে ছুটে আসবে। তোমার চেহারায় বলছিল তুমি আমাকে চাও। সৈনিক কোনো কথা বলল না, অবাক চোখে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মেয়েটি আবার বলল, আমি আনাড়ি সাওয়ারি নই, নিজেই তো দেখলে অস্ত্র চালনায় কতটা পটু আমি। তবে তুমি আমাকে ধোঁকা দিলে কেন? সিপাহী জিজ্ঞেস করল। মেয়েটি পাল্টা প্রশ্ন করল, তুমি কেন তোমার চোখে নেশার আগুন নিয়ে তাকালে আমার দিকে? তোমার চাহনির তীর দিয়ে কেন আমাকে আহত করলে? এ প্রশ্নের কোনো জবাব ছিল না সৈনিকের মুখে। মেয়েটি আবার মুখ খুলল, তোমার চাহনির তীর বিদ্ধ হয়ে যখন আমি তোমার দিকে তাকালাম, তখন আমার মনেও নেশার ঘোর লেগে গেল। তোমার মতো সুঠামদেহী সুন্দর যুবককে দেখে হৃদয় আমার ওলট পালট হয়ে গেল। আমি তো এসব কথা সবার সামনে বলতে পারি না, তাই মনের কথা বলার জন্য তোমাকে একটু নিরালয়ে নিয়ে এলাম। সৈনিক এতক্ষণে একটি মাত্র শব্দ উচ্চারণ করল, আশ্চর্য। মেয়েটি বলল, তুমি যে বুড়োর সাথে কথা বলছিলে সে বৃদ্ধই আমার স্বামী। এখন তুমি একটু বিবেচনা করো, আমার স্বামীর বয়স আর আমার যৌবনটা কি মিলমিশ খাওয়ার মতো? আমার সঙ্গে যে মেয়েগুলো আছে তাদের মধ্যেও আরও একজনের অবস্থা আমার মতোই, সেও এক বৃদ্ধের স্ত্রী হয়ে জীবন কাটাচ্ছে। মেয়েদের দুর্ভাগ্য, তারা নিজের পছন্দ মতো পুরুষ বেছে নিতে পারে না। যার সঙ্গে তোমরা মেয়েদের বেঁধে দাও তার সঙ্গে তার সারাটা জীবন কাটাতে হয়। একটু প্রতিবাদ করারও সুযোগ নেই আমাদের। এই বুড়ো আমাকে খুশি করার জন্য সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু নারীর সুখ কোথায় তাই বুড়ো বুঝবে কি করে? সিপাহীর ভয় কিছুটা দূর হলো, মুখ দিয়ে কথা বেরোলো তার। আর বাকি মেয়ে দুটো? ওরাও বিবাহিত, কেউ কুমারী নেই। মেয়েটি উত্তরে বলল, তারা যুবক স্বামীকে সাথে নিয়ে ভ্রমণের আশায় আমাদের সঙ্গ নিয়েছে। এখন তুমি কি করতে চাও? আমি বাঁচতে চাই। যে যৌবন আল্লাহ আমাকে উপভোগ করার জন্য দিয়েছেন তা এভাবে বিনষ্ট করতে চাই না আমি। আমাকে বাঁচাও তুমি। যদি তোমাকে ওরা চুরি করে বা ছিনতাই করে নিয়ে আসতো, তবে আমি ওদেরকে আমাদের ফাঁড়িতে নিয়ে যেতে পারতাম, ওদের হাত থেকে রক্ষা করতে পারতাম তোমাকে। সিপাহী বলল, কিন্তু তুমি একজনের বিবাহিতা স্ত্রী। আমি ওই বুড়োকে স্বামী বলে মানি না। বুড়ো আমাকে জোর করে আমার অমতে বিয়ে করেছে। মেয়েটি বলল, আমি তাকে ঘৃণা করি। যখন তোমাকে দেখলাম তখন আমার ঘৃণা আরও বেড়ে গেল। সে আবেগময় স্বরে বলতে লাগলো, তোমাকে প্রথম দেখে আমার মনে হলো এই তো তোমার জীবন সাথী। আল্লাহ তোমাকে
এই সুন্দর যুবকের জন্যই সৃষ্টি করেছেন। দেখো, তুমি যেমন বলছো তেমন সুন্দর আমি নই। সিপাহী বলল, কেন মিথ্যে আমাকে ধোঁকা দিচ্ছ? তোমার আসল উদ্দেশ্য কি বলো তো? একমাত্র আল্লাহই জানেন আমার অন্তরে কি ঝড় বইছে। মেয়েটি বলল, যদি তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো তবে আমার জীবন সম্পর্কে আমাকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। মনে রেখো, আমি আর আমার স্বামীর কাছে ফিরে যাব না। তুমি আমাকে নিরাশ করলে আমি সোজা নদীর দিকে ঘোড়া ছুটাবো। এই অস্ত্রসহ আমি ঝাঁপিয়ে পড়ব নদীতে। পরে আল্লাহর কাছে গিয়ে বলবো এই যুবক আমার হত্যাকারী। এ সৈনিক সালাহ উদ্দিন আয়ুবী নয়, আলী বিন সুফিয়ান বা তকিউদ্দিনও নয়। সে এক সাধারণ সৈনিক। তার পেশিবহুল পেটা শরীরে যৌবনের জোয়ার, কিন্তু মরুভূমির হাহাকার ছাড়া এ জীবন আর কিছুই পায়নি। না একটু আনন্দ, না একটু সুখ। তার নিরানন্দ জীবনে অপ্রত্যাশিত আনন্দ যদি এসেই যায়, সে তা পায়ে ঠেলবে কিসের জোরে? কোথেকে পাবে সে মনোবল আর শক্তি? মেয়েটির অসহ্য যৌবন, লাবণ্যময় সৌন্দর্য, সুষমা এবং আবেগদীপ্ত কথা তাকে একেবারে বশীভূত করে ফেলল। সে বলল, দেখো, আমি এক সাধারণ সিপাই আর তুমি শাহজাদের মতো অনন্যা। মখমলের বিছানা ছেড়ে আমার সঙ্গে এই বালির বিছানায় তুমি কেমন করে বাঁচবে? মখমলের বিছানা আর ধন সম্পদ কখনো কোনো নারীর কষ্ট দূর করতে পারে না। যদি তাই হতো তবে আমার স্বামীর চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারত না। তিনি আমার পদতলে তার সমস্ত ধন সম্পদ ঢেলে দিয়েছেন, কিন্তু আমি যে অসহ্য যৌবন যন্ত্রণা ভোগ করছি, সম্পদ দিয়ে কি এ যন্ত্রণার উপশম হবে? বালি দিয়ে নদীর জোয়ার আটকানো যায়, কিন্তু সম্পদ দিয়ে যৌবন জোয়ার বাধা যায় না। জীবনভর স্বপ্ন দেখেছি কোনো সৈনিকের ঘরণী হওয়ার। আমার বাবা সৈনিক, বড় দুই ভাইও। তারা দামেস্কে সালাহ উদ্দিন আয়ুবীর সেনাবাহিনীতে কর্মরত আছেন। আমাকে এই বৃদ্ধের হাতে তুলে দিয়েছে আমার মা। হরিণের দুশ্মন তার নরম গোস্ত, আর গরিব ঘরের সুন্দরী মেয়েদের দুশ্মন তার রূপ যৌবন। নইলে কি আর বাবার বয়সী বুড়ো আমাকে কিনে আনতো? আমার স্বামী জানে না আমি ভালো ঘোড়া চালাতে জানি, কিন্তু অশ্বচালনায় সেনাবাহিনীতে আমার বংশের যথেষ্ট খ্যাতি ও সম্মান রয়েছে। আমারও সাধ ছিল আমি সুলতান আইবির সেনাদলে ভর্তি হব। যদি তা সম্ভব না হয় তবে কোনো সৈন্যের স্ত্রী হয়ে সে সাধ মেটাব। তুমি বালির কথা বলছো? আমি এই বালি ও পাথরের উপরেই জন্ম নিয়েছি। বেড়ে উঠেছি বালির উপর খেলা করতে করতে। আবার এই বালিতেই একদিন আমার রক্ত মাংস মিশে যাবে। আমার সব সুখ আনন্দ তো এই বালিতেই লুকিয়ে আছে। কিন্তু আমি তোমাকে কেমন করে সাহায্য করব? চিন্তিত কণ্ঠে সিপাহীটি বলল, চলো ফিরে যেতে যেতে কথা বলি। মেয়েটি বলল, এতক্ষণে দলের লোকেরা নিশ্চয়ই আমাদের খুঁজতে বেরিয়ে গেছে। যেতে যেতেই বলবো আমি কি প্ল্যান নিয়েছি। দুজন যাত্রা করল। মেয়েটি বলতে লাগলো, আমি তোমাকে এ কথা বলবো না যে আমাকে তুমি সাথে নিয়ে চলো। এটা বলো অন্যায় হবে। আগে আমাকে আমার স্বামীর কাছ থেকে মুক্ত হতে হবে। তাকে তালাক দেওয়া সম্ভব নয়। সে শক্তি বা ক্ষমতা আমার নেই। তার হাত থেকে বাঁচার একটি পথ, কৌশলে তাকে হত্যা করা। এটা এমনভাবে করতে হবে যাতে তাকে হত্যা না বলে স্বাভাবিক মৃত্যুই মনে করা হয়। না, ভয় পেও না। এ হত্যাকাণ্ড তোমাকে করতে হবে না। যা করার আমিই করব। তুমি মেয়ে মানুষ, তুমি কেমন করে তাকে হত্যা করবে? বিস্মিত হয়ে বলল সৈনিক। ভয় পেও না, দেখো আমি তা ঠিকই পেরে যাব। তাকে যখন মদ পান করাবো তখন তার সাথে একটু বিষ মিশিয়ে দেব। এরপর তাকে নিয়ে যাব নদীর তীরে। নেশার ঘরে টলতে টলতে সে যখন পথ চলবে তখন সুযোগ বুঝে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেব। দম আটকে সে মারা গেলে আমি চিৎকার করে লোকজনকে ডাকবো, বাঁচাও বাঁচাও বলে। লোকজন যখন তাকে উপরে তুলে আনবে ততক্ষণে সব শেষ। আমি বুক ফাটা কান্নায় ভেঙে পড়ব। লোকজনকে বলবো মদ খেয়ে তিনি আমাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। নদীর ধার দিয়ে হাঁটছিলাম আমরা। হঠাৎ মাথা ঘুরে তিনি নদীতে পড়ে গেলেন। আমি চিৎকার করে তোমাদের ডাকলাম, কিন্তু তোমরা তাকে আর জীবিত তুলতে পারলে না। ব্যাস,
সবাই আমার কথা বিশ্বাস করবে, কারণ এখনো মাঝে মধ্যে আমরা এভাবে হাঁটতে বেরোই। এরপর হয়তো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একদিন বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তোমার কাছে কি কোনো বিষ আছে? সিপাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। মেয়েটি হো হো করে হেসে উঠল, বলল, তুমি বোকা সিপাই। আমরা কায়রো থেকে দূরে এই নীল নদের পাড়েই বাস করি। সেখান দিয়ে এই নদী কুলকুল বয়ে চলেছে। আমাদের প্রতিদিনের খাদ্য এই মাছ। মাছের পিত্ত বিষে পূর্ণ থাকে। তুমি তো দেখেছ, এখানে আমরা মাছ রান্না করে খেয়েছি। আমি মাছের পিত্তের বিষ কয়েক ফোঁটা শিশিতে ভরে রাখব, তারপর তা বুড়োর শরাবের সাথে মিশিয়ে দেব। কিন্তু দলের লোকেরা তোমাকে আমার সাথে বিয়ে দেবে কেন? যুবক জিজ্ঞেস করল। সে মরে গেলে আমি মুক্ত হয়ে যাব। পরে ওরা আমাদের বিয়েতে বাধা দিতে আসলে বলবো, তোমরা কেউ আমার অভিভাবক নও। নিজের ইচ্ছায় বিয়ে করার বয়স আমার হয়েছে, তখন কেউ আর কোনো বাধা দিতে পারবে না। শেষে আমার সিদ্ধান্তই কার্যকরী হবে। তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? তোমরা তো আর ততদিন এখানে থাকবে না। শোনো, এখানে আমরা আরো কয়েকদিন থাকবো। বুড়োকে আমি এখানেই খুন করব। তখন তোমাকে অনুরোধ করব আমাকে বাড়ি পৌঁছে দিতে। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার সুযোগে চিনে আসবে আমাদের বাড়ি। আর শোনো, যে কদিন এখানে থাকি আমার সঙ্গে নিয়মিত দেখা করবে। আমি তো শুধু ডিউটির সময় এখানে আসতে পারবো। সিপাইটি বলল, আমাদের সেনা ক্যাম্প এখান থেকে অনেক দূরে। ডিউটির সময় ছাড়া আমরা ঘোড়া ব্যবহার করতে পারি না। আবার কখন ডিউটি পড়বে তোমার? আমার ডিউটি এই সঙ্গীর সাথে আগামীকাল মধ্যরাতে। তখন আমি তোমার সাথে দেখা করতে পারবো। তোমরা আমাদের ক্যাম্পে এসো না। বাগানের বাইরে যে বড় বটগাছটি আছে তার নিচে অপেক্ষা করো। আমি ওখানে তোমার সাথে দেখা করব। তারপর তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। সেখানে দুজনে বসে প্রাণ খুলে কথা বলবো। কেউ জানতে পারবে না আমাদের এই গোপন অফিসারের খবর। চলতে চলতে মেয়েটি সৈনিকের হাত চেপে ধরল। সেন্ট্রি দাঁড়িয়ে তাকালো তার দিকে। মেয়েটি তার চোখ সেন্ট্রির চোখে গভীরভাবে গেঁথে দিল। সেই চোখের দিকে তাকিয়ে সিপাহীর আর কোনো সন্দেহ রইল না, এ মেয়ে সত্যি তার প্রেমে পড়ে গেছে। সে মেয়েটির হাতে চুমু খেয়ে গভীরভাবে তাকে বুকে চেপে ধরল।